যৌন অপরাধ এটা পৃথিবীর শ্রেয়ায়ত অপরাধগুলোর অন্যতম। অর্থাৎ পৃথিবীতে যে অপরাধগুলো সংগঠিত হয়েছিল সভ্যতার আদি যুগে, তাদের মধ্যে ধর্ষণ তথা যৌন অপরাধ ছিল অন্যতম। আমরা যদি মিথোলজিক্যাল দিক বিবেচনা করি, সেখানে আমরা দেখব যে হাবিল কাবিল তাদের একজন বোনকে বিয়ে করার প্রতিযোগিতাতে একজন আরেকজনকে খুন করেছিল। তো এখানে আমরা বিষয়টাকে খুব মাইল্ডলি, অর্থাৎ যেটাকে বলে চমৎকার শব্দে বিয়ে করা অথবা একজনের যৌন সাথী হবার বৈধ অধিকার পাওয়ার জন্য তারা একে অপরের সাথে প্রতিযোগিতা করেছে। বিষয়টা আসলেই ছিল যৌন বিষয়ক। সেটা অপরাধ হতে পারে, অপরাধ নাও হতে পারে। এর বাইরে আমরা ওল্ড টেস্টামেন্টে কিন্তু যৌন অপরাধ সংক্রান্তে বেশ কিছু ঘটনা উল্লেখ পাই। হাম্মুরাবির ল এবং প্রাচীন মিশরীয়দের আইনগুলোতেও আমরা কোনো না কোনোভাবে যৌন অপরাধ সংক্রান্ত বিষয়গুলো দেখতে পাব। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও যৌন অপরাধ রয়েছে এবং সেটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আবার একদিক দিয়ে বলা যাচ্ছে যে পরিসংখ্যানের দিক দিয়ে যদি বেশি হয়, সেটা আগের চেয়ে বেশি আসলে আমাদের মিডিয়াতে আসতেছে, কিংবা ভিকটিম যারা আছে আগের চেয়ে বেশি সরকারি সাহায্যের বিচার প্রার্থী হচ্ছে। আগে যেখানে ঘটনাগুলো চাপা রাখা হতো, কেউ ধর্ষণের অপরাধের ভিকটিম হলে বলতে চাইতো না, মামলা করতে চাইতো না, কিংবা বাড়িতে পাড়ায় গ্রামে প্রভাবশালীরা বসে এগুলা মীমাংসা, অথবা অনেক ক্ষেত্রে এগুলার অপরাধী এবং ভিকটিমকে দিয়ে বিয়ে দিয়ে এই বিষয়টা ফয়সালা করার চেষ্টা করা হতো। বর্তমানে ধর্ষিতা বা নির্যাতিত হওয়া, যৌন নির্যাতিত হওয়া মানে সমাজে মুখ দেখানো যায় না, এরকম তো একটা ব্যাপারও আছে। হ্যাঁ, এটা আছে। এটা শুধু যে বাংলাদেশে তা নয়, সবখানে নারীর একটা সম্পদ, তার ইজ্জত বা তার যৌনাঙ্গের নিরাপত্তা, এবং এই নিরাপত্তা যুগে যুগে বিঘ্নিত হয়েছে। আর বিপরীত পক্ষে যারা এই নিরাপত্তা বিঘ্নিত করেছে, তারাই আবার নারীকে কলঙ্কিনী বলে অপবাদ দিয়েছে। তো নারী একদিক দিয়ে ভিকটিম, আবার একই দিক দিয়ে নৃশংসতার শিকার। তো সব কিছু মিলে আমাদের বাংলাদেশি সমাজ ইতিপূর্বে যা ছিল তার চেয়ে কিছুটা হলেও অগ্রগামী হয়েছে। তারপরে আমাদের অনেক দূর যেতে হবে। এখনো যৌন অপরাধের যারা শিকার হয়, তারা নিজেরাই যেন সমাজের চোখে অপরাধী হয়ে যায় এবং তারা এখনো গোপন করার চেষ্টা করে। আচ্ছা, এইগুলো মানে এই যৌন অপরাধের যে প্রক্রিয়াগুলো বা এই অপরাধের সিমটমগুলো, বা এটা কোন কোন ক্ষেত্রে হয়ে থাকে, ঘটে থাকে, আমরা যদি একটু বলতে। নারীরা সাধারণভাবে যৌন অপরাধের শিকার হয়, তবে পুরুষরা যে হয় না তা নয়। নারীর সাথে আছে শিশু। আমাদের নারী ও শিশু নির্যাতন দমন যে আইন রয়েছে, 2000 সালে আইনটি তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে তার অনেক সংশোধনী এসেছে এবং সাম্প্রতিককালে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও কিছুটা সংশোধনী এসেছে। সেখানে বলা হয়েছে নারী যে কোনো বয়সের নারী, আর শিশু শিশুই। তার কিন্তু লিঙ্গের ভেদ করা হয়নি, যার ফলে নারী এবং শিশু নির্যাতন আইনে যদি একটা নাবালিকা শিশু ধর্ষিত বা যৌন হয়রানির শিকার হয়, একই রকমভাবে একজন ছেলে শিশু হতে পারে এবং তার জন্য একইভাবে প্রতিকারের ব্যবস্থা রয়েছে। যদি ইতিপূর্বে ছেলে শিশুরা সোডোমাইজড যদি হতো, অর্থাৎ যৌন হয়রানির শিকার হতো, তখন
আমরা পেনাল কোডের 377 ধারায় মামলা নিতাম, কিন্তু পরবর্তী সময়ে এটা মহামান্য হাইকোর্ট এবং পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট কর্তৃক অনুমোদিত যে পুরুষ শিশু যদি হয় তারও যৌন হয়রানি বা সোডোমাইজেশনের বলাৎকারের ঘটনাগুলোর জন্য নারী এবং শিশু নির্যাতন আইনে মামলা নেওয়া হবে। না, এগুলো কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে এগুলো বেশি ঘটে এই অপরাধটা বলে? আমরা গবেষণায় দেখেছি আসলে যৌন অপরাধের শিকার যারা হয় তাদের একটা বড় অংশ নিম্ন ঘরের। তার কারণ হচ্ছে তারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভোগে এবং তাদের নিরাপত্তা যে কোনোভাবে হানি করা যায় এবং তাদের উপর নির্যাতন চালিয়ে প্রভাবশালীরা যে কোনো সময় পার পেতে পারে, যার ফলে দেখা যাচ্ছে যে যারা খুব বেশি উচ্চ ঘরের, হ্যাঁ, তারা যে হয় না তাও ঠিক আছে, তারাও হয়, কিন্তু প্রকৃত শিকার যারা তারা আসলে নিম্ন ঘরের এবং অনেক সময় মধ্যবিত্ত ঘরের, যারা তাদের রুটি রুজি রোজগারের জন্য তাদের বাড়ি থেকে বের হয় অথবা অনেক সময় তারা অন্যের বাড়িতে কাজ করে, এরকম সব কিছু আছে। তো আসল বিষয়টা হচ্ছে নারীরা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ব্যক্তির দ্বারা ধর্ষণের শিকার হতে পারে। অপরিচিত, পরিচিত, আত্মীয়, অনাত্মীয়, এমনকি পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের ঘটনা অহরহই ঘটছে। আমি যখন নোয়াখালী জেলায় কর্মরত ছিলাম তখন পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণের একটা ঘটনা পেয়েছিলাম। এই পিতা কর্তৃক ধর্ষণের ঘটনা আমি এখন পর্যন্ত যেগুলো পেয়েছি রিপোর্টেড হয়েছে, এই অপরাধীরা বা অভিযুক্তরা এই সব সময় আমি দেখেছি নিম্ন আয়ের, নিম্ন পেশার এবং অনেকে আছে অপরাধী। নোয়াখালীর ঘটনাটা ছিল এক ডাকাতের। এই ডাকাত তার মেয়েকে ধর্ষণ করত দিনের পর দিন। এই ঘটনা যখন তার মাকে বলতো সেটা মা বিশ্বাস করতো না। অনেক সময় মা তার বাপের বাড়িতে যেত, বাবা এবং মেয়ে একখানে থাকতো, তখন এই ঘটনা ঘটতো। তো আমি এই ঘটনাটা আমার অফিসে ডেকে এই মা এবং মেয়ে তাকে খুবই নিবিড়ভাবে পরীক্ষা করেছি। আমি বোঝার চেষ্টা করেছি যে আসলেই ঘটনা সঠিক কিনা। আমি দেখেছি যে ঘটনা সঠিক এবং আলামত পাওয়া গেছে। আমরা আসামিকে গ্রেপ্তার করেছিলাম, আসামিকে আমি জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু আসামি আসলে এই সব কথা স্বীকার করতে চায় না। কিন্তু আমরা মামলাটা চার্জশিট দিয়েছিলাম। এরকম আরো কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা আপনার একটি বই, আমরা সাম্প্রতিক প্রকাশিতব্য বই আমরা যতটুকু জানি, যৌন অপরাধ বিষয়ক একটি বই প্রকাশিতব্য। এই বইটায় আমি পড়েছি, সেখানে আসিয়া হত্যা বা ধর্ষণের একটা মামলা বিষয়ক আপনার সিনোপসিস করা আছে। সেইটা নিয়ে যদি কিছু বলতেন সেই ঘটনাটা। হ্যাঁ, আসিয়া ধর্ষণ এবং হত্যা ঘটনাটা অত্যন্ত আলোচিত, যেটা আমাদেরকে নাড়া দিয়েছিল এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অল্প সময়ের মধ্যে আসিয়া হত্যা এবং ধর্ষণ মামলার তদন্তপূর্বক অভিযোগপত্র দাখিল এবং তার মাত্র 3 না 4টি দিবসে তার সাজা হয়ে গেছে। তো এইখানে আসিয়া ওই নিম্ন পরিবারের, তার তাওই কর্তৃক সে বারংবার ধর্ষিতা হয়েছিল ইতিপূর্বেও, এবং এই ঘেটু শেখ যে ছিল তার চরিত্র আগে থেকেই খারাপ ছিল। কিন্তু ওই সময়ে যে তার আপনার পুত্রীকে সে ধর্ষণ করেছিল স্বীকারোক্তি পাওয়া গেছে এবং অন্যান্য আলামত ও সমর্থনমূলক সাক্ষ্যের মাধ্যমে ঘেটু শেখের সাজা হয়েছে। এই মুহূর্তে নিম্ন আদালতের সাজা এখন আপিল চলে গিয়েছে হাইকোর্টে। হাইকোর্টে বিষয়টা দেখার বিষয়। তবে এটা অত্যন্ত যত্ন সহকারে তদন্তটা করা হয়েছিল। ডিএনএ টেস্ট থেকে শুরু করে অন্যান্য আলামতগুলো খুবই যত্ন সহকারে সংগ্রহ করা হয়েছিল। স্থানীয় পুলিশ সুপার
মিনা মাহমুদা একজন খুবই সক্রিয় বলবো একজন পুলিশ অফিসার, চৌকস সক্রিয় এবং চৌকস পুলিশ অফিসার, তার নেতৃত্বেই এই ঘটনাটা উদ্ঘাটিত হয়েছিল এবং পরবর্তী ঘটনাটা পরবর্তী ব্যবস্থাগুলো গ্রহণ করা হয়েছিল। তো আমি তার কাছ থেকে এই মামলার রায় থেকে শুরু করে অন্যান্য কাগজপত্রগুলো সংগ্রহ করেছি এবং আমার প্রকাশিতব্য বইটার এটা সংযোজনী আকারে, পরিশিষ্ট আকারে আমি এটা দিয়েছি। আমার এই বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে দুটো। প্রথম হচ্ছে বাংলাদেশে আপনার তদন্ত সাহিত্য খুবই অপ্রতুল, আর ধর্ষণ বা যৌন অপরাধের ক্ষেত্রে আলাদাভাবে প্রশিক্ষণ এবং আলাদাভাবে তথ্য সংগ্রহ করা প্রয়োজন, যেটা আমাদের তদন্তকারী কর্মকর্তা এবং তাদের সুপারভাইজার যারা আছে তাদের এই তাত্ত্বিক ব্যবহারিক দুই দিকেরই জ্ঞান থাকা দরকার। তো আমার এই বইটাতে আমি এই ধর্ষণ বা যৌন অপরাধকে ক্রিমিনোলজিক্যাল সাইড থেকে যেমন দেখেছি, একই রকমভাবে আমি এটার লিগ্যাল দিকটাও দেখেছি, আইনের দিকটাও দেখেছি, এবং একই সাথে আমি অপরাধ বিজ্ঞানের কীভাবে ধর্ষণের প্রকারভেদ, ধর্ষণ কি, আমরা তো ধর্ষণের একটা ডেফিনেশন আমার আইনে পাচ্ছি, কিন্তু দেখব যুক্তরাষ্ট্রের আইনে কিন্তু ধর্ষণের ডেফিনেশন আমার মতো নয়, অন্যরকম। তো এই বিভিন্ন দিক দিয়ে বিভিন্নভাবে তাদের আইনের রিকোয়ারমেন্ট অনুসারে তারা তাদের সমাজকে ঘিরে তারা এই ডেফিনিশনগুলো তৈরি করে। আপনি ধর্ষণের প্রকারভেদের কথা বলছিলেন, এটা একটু নিয়ে যদি বলতেন কিরকম? প্রকৃতপক্ষে যারা ধর্ষক তারা তাদের সাইকোলজিক্যাল সেট আপ একরকম হয় না, আবার এই ধর্ষণের ক্ষেত্রে ভিকটিম সবাই একরকম হয় না। আমরা দেখি যে এই নারীদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু ধর্ষণ করা হয়। রসিকতা করে হলেও বলে দেখলো যে আমাদের একজন রাজনীতিবিদ কোনো একজনকে বলতেছিল যে আমি আসছি তোমাকে রেপ করব। তার মানে হচ্ছে নারীকে অপমানিত করতে গেলে নারীকে রেপ করতে হয়, ধর্ষণ করতে হয়। নারী পরিবারকে অপমানিত করতে গেলে নারীকে ধর্ষণ করতে হয়। তো এই যে এরকম একটা ব্যবস্থা আছে, অর্থাৎ মানুষের সাইকোলজিক্যাল, সামাজিক, রাজনৈতিক এবং ক্ষমতা কেন্দ্রিক এই বিষয়গুলোর যদি আমরা জানতে পারি, তাহলে এই ধর্ষণের ঘটনাটা যেমন আমরা উপলব্ধি করতে পারবো, একই সাথে যারা অপরাধ করেছে তাদেরও সামাজিক গঠন আমরা জানতে পারবো। তখন যদি ধর্ষণের ক্ষেত্রে যদি আসামি পলাতকও থাকে, তখন এই আসামিকে আমরা শনাক্ত করতে পারবো। তো সেক্ষেত্রে এক ধরনের ধর্ষক আছে, তারা শুধু তাদের বায়োলজিক্যাল আর্টস মিটিগেট করার জন্য, তাদের জৈবিক তাড়না নিবারণের জন্য ধর্ষণ করে। তো সেক্ষেত্রে তাদের বাছবিচার কোনো কিছু নাই, তারা যেখানে পাবে যে সময় পাবে তারা সাধারণভাবে অপরিচিত নারীদেরও ধর্ষণ করে। আর এক প্রকার আছে যে প্রতিশোধমূলক, অর্থাৎ নারীর সাথে সম্পর্ক ছিল অথবা তার আত্মীয় স্বজনের সম্পর্ক ছিল, সে সম্পর্কের ক্ষেত্রে এখন তাদের সাথে ছাড়াছাড়ি হয়েছে, এখন সে প্রতিশোধ স্বরূপ ধর্ষণ করবে। আবার অপমান করার জন্য ধর্ষণ হয়। আবার দেখা যাচ্ছে যে শুধু কোনো এক ব্যক্তিকে নির্যাতন করার জন্য ধর্ষণ করা হয়, এটা স্যাডিস্টিক্স ধর্ষণ বলা হয়। এই যে কোন প্রকারের ধর্ষণকারীর সাইকোলজি কীরকম, এটাও কিন্তু আমাদের অপরাধ বিজ্ঞানের বিষয়। আবার এই যে ধর্ষণের ঘটনাগুলো আমরা যখন এই ঘটনাস্থলটা পরিদর্শন করব, তখন কিন্তু অর্গানাইজ, ডিসঅর্গানাইজড এরকম থাকবে। আবার দেখবেন যে আমি অপরাধীকে যখন শনাক্ত করব, তখন দেখা যাবে যে ঘটনাস্থল যখন পরিদর্শন করব, তখন দেখা যাবে যে কিছু কিছু ধর্ষক আছে তারা মেমেন্টো সংগ্রহ করে, অর্থাৎ ধর্ষণ করলো তখন ওই ধর্ষিতার মাথার ক্লিপ, পায়ের জুতা, এমনকি ব্রা প্যান্টি পর্যন্ত সাথে করে নিয়ে যায়, এবং এই ধর্ষণের ঘটনাটাকে সে পরবর্তী সময়ে মনে মনে কল্পনা করে আবার তার দূর থেকে যৌন অনুভূতি লাভের জন্য ওই মেমেন্টোগুলো তার সামনে নিয়ে আসে। আবার অনেকে আছে যে ধর্ষণ করলো,
কিন্তু সে চুরি করবে, অর্থাৎ একই সাথে ধর্ষণ এবং চুরি। আর ধর্ষণ এবং ডাকাতির সাথে কিন্তু বাংলাদেশে ধর্ষণ হয়। আমি নোয়াখালী অঞ্চলে চাকরি করেছি, সেখানে যদি ডাকাতির ঘটনায় যদি কোনো মেয়ে বা নারী যদি ধর্ষিতা হয়, তাহলে ওরা ডাকাতি মামলা করতে আসে না, কারণ তারা মনে করে যে আমি ধর্ষিতা হয়েছি, কেউ যদি জেনে ফেলে ওর পরিবর্তে থাক এটা। তো এখন আমরা দেখতে পেয়েছি যে এই যে যারা ধর্ষণ করে ডাকাতি কালে, তারা আলাদা মানুষ, অর্থাৎ তারা ধর্ষণ করার যৌন কামনা তাড়না মিটিগেট করার জন্য, নিবারণ করার জন্য তারা ডাকাত দলের অন্তর্ভুক্ত হয়। এবং এই ডাকাত দলের মধ্যে ভালো ভালো ঘরের ছেলেপেলেরা, এমনকি শিক্ষিত ছেলেরা ওই ডাকাত দলে যায়। তার মানে হচ্ছে ওরা ডাকাতি করবে আর এ রেপ করবে। আর ডাকাত দলের মধ্যেও দু একজন থাকতে পারে। তবে বিষয়টা এরকম যে ডাকাত দলের যে সর্দার, সে কিন্তু ডাকাতির বাইরে অন্য কিছুকে সাধারণত প্রশ্রয় দেয় না। তখন হয়তো একই সাথে একাধিক যখন অপরাধ সংগঠিত হচ্ছে, তখন তাদের ধরা পড়ার ভয়টা আরো বেশি থাকে, যার ফলে সে এড়িয়ে চলার চেষ্টা করে। আমরা দেখছি বাসে উঠেছে বা রাত্রেবেলা তনু হত্যাকাণ্ড বলে মাঝখানে একটা আমরা পেয়েছিলাম 23 সালে, সম্ভবত 23 না 22 সালে। তারপরে সাম্প্রতিককালে চলন্ত রূপা ধর্ষণের ঘটনাগুলো আমরা দেখছি। তো এটা বেড়েই চলেছে। আমরা একজন কবি আছে আমাদের সঙ্গে, কবি রেজা হক, তার কাছ থেকে একটু অভিজ্ঞতা। আমরা প্রথমেই বলেছি তিনি অনেকটা ভিকটিমের মতনই ছিলেন, তার অভিজ্ঞতাটা আসলে। ধন্যবাদ সহ আলোচক, ধন্যবাদ দর্শক। আমি এইরকম একটা মামলার শিকার হয়েছিলাম যে আমাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত না, প্রথমে প্রাথমিকভাবে অভিযুক্ত করে আমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তারপরে আমি তো বিষয়টা সম্বন্ধে কিছুই জানি না। তারপরে আমাকে জেলে পাঠানো হলো, তদন্ত হলো। তারপর মেডিকেল টেস্টে তো নেগেটিভ আসছে, যেহেতু ঘটনা ঘটেনি। তারপরে আমি অনেকদিন পরে আইনের মাধ্যমে ছাড়া পেলাম। শুধু তাই না, আমাকে ডিসচার্জ করা হলো। তদন্ত রিপোর্টটা আসছিল তথ্যগত ভুলের কারণে আমাকে গ্রেফতার করা হয়েছে। তথ্যগত ভুলের কারণে আমি অনেকদিন আচ্ছা, এখন এখানে ঘটনা হলো, পরবর্তীতে আমি ওই বাদীর বিষয়ে আমি একটু ব্যক্তিগতভাবে তদন্ত শুরু করলাম যে সে ঘটনা কি। দেখলাম সে একটা বিরাট চক্রের সদস্য এবং সে এইরকম মামলা 6-7টা করেছে। আমি বোধহয় 5 নম্বর ছিলাম। এবং সেই সময়, আমি শহরের নাম বলছি না, সেই শহরে এত বেশি সে মামলা করেছে যে এই যে মাসিক যে আইন শৃঙ্খলা মিটিং হয়, সেই মিটিংয়ে এই বিষয়টা আলোচনা হয়তো ওই বাদীকে নিয়ে, যে এই বাদী এই চক্রটা এইভাবে মামলা করছে। আচ্ছা, তার আগে একটু কথা বলি, আমি তখন রাজনীতির সাথে কিছুটা যুক্ত, বা সোশ্যাল কর্মকাণ্ডের সাথে। এক লোক এসে আমার কাছে টাকা চেয়েছিল যে আপনি তো এই কাজ করতেছেন, আপনার তো অনেক টাকা ইনকাম হচ্ছে, আপনি আমাকে টাকা দেন। যখন আমি টাকা দিলাম না, তারপরেই আমি এই মামলার শিকার হলাম। এবং মজার বিষয়, পরে আমি দেখলাম সেই লোক, যে টাকা চাওয়ার লোক, বাদী এবং মামলার যে আয়ু ছিল, সবার গ্রামের বাড়ি একই গ্রাম। তার মানে এর একটা বড় চক্র হয়। সেই চক্রটা বাংলাদেশ পুলিশ সেটাকে ইন্ডিকেট করতে পারছে এবং সেটা ডিস্ট্রয় করতে পারছে, আমি সর্বশেষ খবর যেটা জানি আর কি। এবং সেই পুলিশ অফিসারও সাসপেন্ড হয়ে গিয়েছিল আর কি। এবং আমাকে মানে বিভিন্নভাবে আমাকে থানাতে নিয়ে গিয়ে প্রলোভন দেওয়া হয়েছে, আপনি এত টাকা দেন, আপনাকে আমরা ছেড়ে দেব, বা ওই বাদীর সাথে বসেন। বারবার আমাকে বাদীর সাথে বসতে বলতেছে। আরে আমি তো তার কোনো আমার ইন্টারাকশন নাই, তার সাথে আমি কি কথা বলবো। কিন্তু এইভাবে, যাই হোক, তো আমাদের দেশের আইনের সার ভালো তো অনেক বললেন যে প্রেমের মধ্যে যদি হয়, মানে যৌন সম্পর্ক ঘটে, তারপরে যদি প্রেমটা ব্রেকআপ হয়ে যায়, মানে যদি ওদের মধ্যে আলাদা হয়ে যায়, তখন মেয়েটা করে কি একটা ধর্ষণ মামলা দিয়ে দেয়। এইটা বিপজ্জনক। এই বিষয়ে কিছুদিন আগেও তো এটাকে
ধর্ষণ হিসেবেই দেখানো হলো। আবার ওই যে গ্রামে গঞ্জে অনেক সময় সালিসি বৈঠকের মাধ্যমে দেখা যায় যে ধর্ষকের সাথে এই ধর্ষিতার বিয়ে দিয়ে দেয়। যদি সেটা প্রেমের সম্পর্কের মতো একটা বিষয় হয়, ধর্ষণের শিকার হয়, সেইটা যদি বিয়ে দেয় রিজনেবল, কিছুটা রিজনেবল। কিন্তু সরাসরি যদি ধর্ষণই হয় তাহলে সেটা বিপজ্জনক যদি বিয়ে দেয়। আবার আরেকটা, ধর্ষণের এখন সর্বোচ্চ শাস্তি আছে বোধহয় 14 বছর জেল। এটাকে মৃত্যুদণ্ড পর্যন্ত নেয়ার বোধহয় মানুষ, না, মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড। এখন এই মৃত্যুদণ্ডের বিষয়ে আমার একটা আপত্তি আছে। সেটা হলো যে ধর্ষণের সাজা যদি মৃত্যুদণ্ড হয় তাহলে অনেক ধর্ষণকারী ধর্ষণ করে ধর্ষিতাকে মেরে ফেলবে, খুন করে ফেলবে। ধর্ষণ প্লাস খুন ঘটবে, বরং খুন করলে তার সাক্ষীটা থাকতেছে না। ধর্ষণের সাক্ষী কিন্তু একেবারেই কম। ধর্ষণের সাক্ষী তো ওই যে আপনারা তো ওই যে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বের করেন মানে আসামি। কিন্তু যদি ধর্ষিতাকে যদি মেরে ফেলা যায় তাহলে কিন্তু ধর্ষণের সাক্ষী থাকলো না। হ্যাঁ, তা মৃত্যুদণ্ডকে অ্যাভয়েড করার জন্য ধর্ষক কি ধর্ষিতাকে খুন করার বিষয়ে বেশি প্ররোচিত হবে না? এই বিষয়টা আমি আপনার কাছে আরো একটু ডিটেল জানতে চাচ্ছি। ধন্যবাদ রেজা ভাই। আমরা স্যারের কাছে যে প্রশ্নটা রাখতে চাই, যে ধর্ষণ যেহেতু একটা মহামারী রূপ ধারণ করেছে, এক্ষেত্রে পুলিশের আসলে একটা ধর্ষককে আইডেন্টিফাই করার জন্য বা তদন্তের ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর যিনি মাঠে কাজ করেন, তদন্তের কাজ করেন, তাকে আসলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে এই কাজটা আরো দ্রুত করা যায়? এবং একই সাথে মানে ধর্ষণ মামলার যেমন উনি বিচার ব্যবস্থার একটা প্রশ্ন তুলেছেন, যে বিচারিক যে শাস্তির ব্যাপারটা কিরকম হলে এই ধর্ষণের হারটা যে হারে বাড়ছে সেটাকে কমিয়ে আনা সম্ভব? আচ্ছা, প্রথমত হচ্ছে যে ধর্ষণের ঘটনা বাড়ছে, তা ঠিক। তবে এটাকে আমি মহামারী বলতে চাই না এই কারণে, আসলে পূর্বেও ধর্ষণের ঘটনা ঘটতো, সেগুলা রিপোর্টেড হতো না। এখন নানা কারণে এটা পুলিশের কাছে বেশি করে আসতেছে। আর এই ধর্ষণ হচ্ছে মানুষের শরীরের বিরুদ্ধে, অর্থাৎ ক্রাইম এগেনস্ট হিউম্যান বডি, যার ফলে যারা ধর্ষণ করে তারা কোনো না কোনোভাবে ধর্ষিতার পরিচিত। অপরিচিত মানুষ কর্তৃক ধর্ষণ বা যৌন হয়রানির শিকার খুব কমই হয়। ফলে ধর্ষিতা অবশ্যই ধর্ষণকারীকে চিনবে, অথবা যদি নাও চিনতে পারে তাকে খুব সহজেই শনাক্ত করতে পারবে। হ্যাঁ, এখন তদন্তর ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, এখানের আলামত সংগ্রহ করাটাই খুব বেশি কঠিন। ধর্ষণ সংগঠিত হয় তখনই যখন নারীর যৌনাঙ্গে পুরুষের ধর্ষণকারীর পুরুষাঙ্গ প্রবেশ করবে। এর বাইরে আর কিছু করার দরকার নেই, এখানে স্খলিত হওয়ারও কোনো প্রয়োজন নেই। আর বাকি যেগুলো আছে সেগুলো তো বিভিন্নভাবে জানে এবং আইনের ধারাগুলোতে সেভাবে সেটা বর্ণনা করা আছে। তো এখন এই মুহূর্তে বাংলাদেশের আমাদের নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণের ক্ষেত্রে ধর্ষক বা আলামতগুলো বা ধর্ষিতার শরীর থেকে প্রাপ্ত আলামতগুলো ডিএনএ টেস্ট করা অনেকটাই বাধ্যতামূলক। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ধর্ষণ ঘটনাটা যখন সংঘটিত হয় তার অনেক পরে মামলা হয়। মামলা যখন হবে তখন ওই ঘটনাস্থল বলেন আর তার আশেপাশে সাক্ষী বলেন, কাউকেই সরাসরি খুঁজে পাওয়া যায় না। এখানে একটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধর্ষণের ক্ষেত্রে ভিকটিমের শরীর কিন্তু একটা ঘটনাস্থল। আপনার ক্ষেত, খামার, বাসা, বাড়ি, অফিস, আদালত, এটা যেমন একটা ঘটনাস্থল, ধর্ষণের ক্ষেত্রে নারীর গোটা শরীরটাই একটা ঘটনাস্থল। তো ঘটনাস্থল যতক্ষণ পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে ততক্ষণ পর্যন্ত আলামত সংগ্রহ করা সহজ হবে। তো আমরা দেখতে পাই যে ঘটনার পরপরই যদি প্রকৃত ধর্ষণটা হয়ে যায়
তখন ভিকটিম গোসল করে শুচি হয়। সাধারণভাবে আমাদের দেশে এটাই তো নিয়ম যে কোনোভাবেই যৌন মিলন হলেই গোসলের একটা বিষয় আসে। গোসল না করলে ভালো লাগে না, মনে হয় যেন অসুচি রয়ে গেছি। আর ওই ক্ষেত্রে যখন ভায়োলেন্সের শিকার হবে, ধস্তাধস্তির শিকার হবে, তো সেক্ষেত্রে নারীর শরীরে তো বিভিন্নভাবে আপনার বীর্য লেগে থাকতে পারে, মাটি থাকতে পারে, সব কিছু মিলে নারী তো খুব দ্রুত গোসল করবেই। আমরা যতই বলি না কেন যে আপনি অক্ষুণ্ণ থাকবেন, এটা আসলেই করা খুবই কঠিন। তারপরেও যেহেতু ধর্ষক ধর্ষিতার শরীরের উপর তার ধর্ষণ কর্ম সম্পন্ন করে, সেখানে আপনার ধর্ষকের শরীর থেকে শুরু করে ধর্ষিতার শরীর পর্যন্ত এবং একই সাথে পারিপার্শ্বিক অবস্থা এবং স্থান সবখানে ধর্ষণের আলামত পাওয়া যেতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে কত দ্রুত আমরা ধর্ষণের ঘটনাস্থলে পৌঁছতে পারতেছি। ধর্ষণের ঘটনাস্থলে দ্রুত পৌঁছতে পারি না জন্যই ধর্ষণের মামলাগুলোর ক্ষেত্রে বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ হাজির করা খুব কঠিন হয়ে যায়। আমি যে প্রশ্নটা করেছিলাম যে মৃত্যুদণ্ড হলে এতে রেপের পরে মার্ডারটা বেড়ে যাবে কিনা? হ্যাঁ, আমাদের এখন প্রতি বছর প্রায় 40-45টা এই ধর্ষণ পর খুন বা ধর্ষণ সহ খুনের মামলা হয়। এখানে মামলা হওয়া মানে হচ্ছে একজন ভিকটিম। তো এখন যদি খুনের অর্থাৎ ধর্ষণের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, আবার হত্যার শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, মৃত্যুদণ্ডের উপরে তার কোনো দণ্ড। ওই রোমান সম্রাট ড্রাকোকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনার সব অপরাধেরই সাজা মৃত্যুদণ্ড, এটা কেন? তখন সম্রাট ড্রাকো বলেছিলেন যে এর চেয়ে কঠিন শাস্তি তো আমি খুঁজে পাইনি, এর চেয়ে কঠিন থাকলে আমি সেটাই দিতাম। তো এখন ধর্ষণের পরে ধর্ষিতা অভিযোগকারিণী, একই সাথে তিনি একজন সাক্ষী, আবার একই সাথে আমি কিছুক্ষণ আগে বললাম যে তিনি একটা পুরো ঘটনাস্থল। তো এমত অবস্থায় যদি দর্শকরা জেনে ফেলে যে ওকে ধর্ষণ করলেও আমার মৃত্যুদণ্ড হবে, ওকে মেরে ফেললেও আমার মৃত্যুদণ্ড হবে, তো সেক্ষেত্রে ধর্ষণের পরে আলামত গোপন করার জন্য অপরাধীরা এরকম পদক্ষেপ গ্রহণ করতে পারে। তো ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, এই বিষয়টা কিন্তু আমরা এই গত হাসিনা সরকারের শেষ দিকে এটা আমরা পেয়েছি। তারপর এখন এটা বলবৎ আছে। অনেকে মনে করে যে ধর্ষণের শাস্তি যত বেশি হবে তত বেশি ধর্ষণের অপরাধ কমে যাবে। আমি একজন অপরাধ বিজ্ঞানের ছাত্র এবং অপরাধ বিজ্ঞানের চর্চাকারী অনুশীলক হিসেবে আমি বলবো যে ঘটনাটা তা নয়। ঘটনা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থাগুলো যতক্ষণ অনুকূলে থাকবে অপরাধীদের, ততক্ষণ পর্যন্ত অপরাধ সংঘটিত হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা এইটা থেকে, এই নৃশংস অপরাধ থেকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি? সাধারণ নাগরিকের করণীয় কিছু আছে কিনা? আমি বলবো কোনো এই ক্ষেত্রে মন্তব্য? আচ্ছা, আচ্ছা, উনি বলুক, উনি একজন সাধারণ নাগরিক হিসেবে তার আচ্ছা ঠিক আছে, আমি বলি তাহলে। সেটা হচ্ছে এই ঘটনা বা এই ধর্ষণের ঘটনাগুলো কি কি কারণে হয়, এই সমস্ত বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যথেষ্ট গবেষণা আছে এবং গবেষণা ফলশ্রুতিতে তারা স্ট্যাটিস্টিক্স সহকারে এমন কিছু লিটারেচার তৈরি করেছে যেগুলো পুলিশ অফিসাররা পড়ে সমৃদ্ধ হতে পারে। এটা প্রবলেম ওরিয়েন্টেড পুলিশিং, তাদের একটা প্রকল্প আছে। সেই প্রকল্প থেকে তারা প্রত্যেকটা ঘটনার জন্য পৃথক পৃথকভাবে গাইডলাইন তৈরি করেছে। যেমন ধর্ষণের ক্ষেত্রে একটা ডে ট্রিপ হয়, অর্থাৎ ছেলে মেয়ে উভয়েই মনে করে কোনো জায়গায় আমরা বেড়াতে যাব, তাদের কিন্তু যৌন সম্পর্ক করার কথা নয়, কিন্তু দেখা যাচ্ছে বেড়াতে বেড়াতে গিয়া তখন ছেলেটা মেয়েটাকে
প্রস্তাব দিয়ে বসলো যে এখন একটা ভালো সুযোগ পেয়েছি, চলো আমরা কাজটা করে ফেলি। মেয়েটা রাজি নয়, তখন তাকে জোর করে কাজটা করে। এটা হচ্ছে ডেট রেপ। ঠিক একই রকম ভাবে এই যে আপনার এই মাদকের প্রভাব ঘটিয়ে রেপ করা যায়, একই সাথে ভুলিয়ে ভালিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া যায়, একইভাবে আপনার দেখা যাচ্ছে যে জাস্ট একটু মজা, অন্য কিছু করব না। তো এখন যে যে কারণে অর্থাৎ এই পরিবেশটা, অর্থাৎ ধর্ষণের পরিবেশটাকে যদি আমি বদলাই দিতে পারি, পরিবেশের সাথে মানুষ আছে, তাহলে কিন্তু এটা কিছুটা হলেও নিবারণ করা সম্ভব। সেক্ষেত্রে ধর্ষক বা সম্ভাব্য ধর্ষক যারা আছে, একই সাথে যারা ধর্ষিতা হতে পারে সম্ভাব্য, এবং এই তাদের নিয়ন্ত্রণকারী যারা আছে, সবাইকে সচেতন হতে হবে। ক্রাইম ট্রায়াঙ্গেল নামে একটা কথা আছে। একটি নির্দিষ্ট পয়েন্টে অপরাধী, ভিকটিম একটা নির্দিষ্ট সময় এবং স্থানে যদি একত্রিত হয়, তাহলে একটা অপরাধ সংঘটিত হয়। উদাহরণস্বরূপ, কেউ আছে, সে যৌন উত্তেজনা বশত যৌন সঙ্গম করবে, তো তার একজন দরকার, কিন্তু ভিকটিম নাই, অতএব সে কাজটা করতে পারছে না। আবার ভিকটিম আছে কিন্তু সেরকম কোনো অপরাধী নাই। আবার ভিকটিম এবং অপরাধী দুজনেই আছে, কিন্তু এমন একটা জায়গায় আছে যেখানে তাদের এই অপরাধ কর্মটা করা সম্ভব হয় না। হয়তো বা কোনো একটা সিকিউর প্লেস হতে পারে, কোনো একটা এমন একটা জায়গা থাকতে পারে যেখানে এই জাতীয় কোনো কাজ করা সম্ভব হয় না। তো এই জন্যে আমি অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে আমি যারা ভিকটিম তাদেরকে সচেতন করব, এবং ভিকটিমদের যারা নিবারণ নিয়ন্ত্রণ করতে পারে আমি তাদেরকে সচেতন করব, এবং যে জায়গায় ভিকটিম এবং অপরাধী একত্রিত হয়ে অপরাধটা সংগঠিত করতে পারে সেই স্থানটা আমি বদলে দেব। কি রকম সেটা হতে পারে? যেমন ধর রাতের বেলা অপরাধ সংগঠিত হতে পারে, তো যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি সেই রাস্তাটা যদি আলোকিত থাকে তাহলে অপরাধ কম সংগঠিত হবে। আবার এমনও হতে পারে যে যে রাস্তায় আমরা চলাচল করছি সেই রাস্তার কোনো একটা স্থানে ভাঙ্গা আছে, যেখানে রিক্সা স্লো করতে হয় অথবা গাড়ি স্লো করতে হয়। তো এরকম ভাবে এই স্থানটার পরিবর্তন আমরা করতে পারি। আবার ভিকটিম যারা আছে তাদের অভ্যাস আচরণ পরিবর্তন করতে পারি। কিরকম হতে পারে? যে সময়টাতে বখাটে ছেলেরা নারীদের উত্ত্যক্ত করে, তো সেই সময়টা আমরা পরিহার করতে পারি। আবার একই সাথে পারছি যে যদি দেখা যাচ্ছে যে স্কুলে যাচ্ছে মেয়েরা, কিন্তু একা একা যাচ্ছে, মেয়েরা যদি কেউ ইন্ডিভিজুয়ালি না যায়, কয়েকজন একত্রিত ভাবে যায়, তাহলে কিন্তু তারা শক্তি সঞ্চয় করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তো মেয়েদের যাদের দেখা গেছে যে বন্ধু বান্ধব কম থাকে, যাদের পরিবার একটু হয়তো যে এলাকায় সেখানে হয়তো মেয়ের সংখ্যা কম, সহপাঠী নাই, সেক্ষেত্রে তো তাকে একা চলাচল করতেই হয়। তো সেক্ষেত্রে তার নিরাপত্তাটা তো যেসব জায়গায় স্পর্শকাতর সেই জায়গাগুলোতে তো আমাদের রাষ্ট্রেরও তো দায় থাকে সেই জায়গাগুলোতে নজরদারিতে রাখা। হ্যাঁ, অবশ্যই আছে। ধরেন যে সময়টাতে অপরাধ সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে সেই সময় সেখানে তো পুলিশের টহল থাকে, এটা থাকে, ভিজিবল টহল থাকে। আবার একই সাথে সম্ভাব্য অপরাধী যারা আছে তাদেরকে তো পূর্বে গ্রেপ্তার করা, হ্যাঁ, এটারও সুযোগ তো আছে, আমাদের আইনের কিন্তু সেই বিষয়টাও আছে। তো একই রকমভাবে যেহেতু এটা অভ্যাসগত এবং একটা আচরণেরও একটা তো সেক্ষেত্রে আমি যদি এই সম্ভাব্য ভিকটিম যারা তাদেরকে সচেতন করতে পারি, অপরাধ কোথায় সংগঠিত হচ্ছে, কারা অপরাধ সংগঠিত করছে, এই সমস্ত বিষয়গুলো জানাতে পারি। সেটা হতে পারে যারা সম্ভাব্য ভিকটিম, আমি স্কুল কলেজ এই সমস্ত বিষয়কে যদি আমি সেখানে লিফলেট, প্রচারপত্র, সেমিনার, ছোটোখাটো আলোচনা সবার মাধ্যমে আমি যদি সচেতন করতে পারি, তাহলে অবশ্যই এটা কমতে পারে। মানে আত্মসচেতন এবং স্বাবলম্বী করে তোলাটাও গুরুত্বপূর্ণ নারীদের। আমরা রেজা ভাইয়ের একটু আমি এই বিষয়ে, উনি তো আইনের দিক থেকে বললেন, আমি সাধারণ মানুষ হিসেবে বলি, এখানে ধর্ষণকে কমানোর জন্য আমি মনে করি কয়েকটা জিনিস দরকার। আমাদের মূল্যবোধ উন্নয়নের জন্য শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করা, প্রত্যেকটা ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি করা,
যেই সময়টা ছেলেমেয়েরা অযথাই সময়টা অপচয় করে, বিকেলবেলা সন্ধ্যার সময়টা, সেই সময়টা নাটক, গান, বাজনা, খেলাধুলা এইসবের দিকে মনোনিবেশ করা, ধর্মীয় অনুশীলন বাড়ানো, হ্যাঁ, আবার পারিবারিক শিক্ষা, এই জিনিসগুলা থেকে মানুষের যখন এই একটা উন্নয়ন ঘটবে, সামগ্রিক একটা সামাজিক উন্নয়ন ঘটবে, আমি মনে করি ধর্ষণ কমে যাবে। এবং নারীদের প্রত্যেকটা ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে হবে। আর নারী মানে একটা ট্যাবু, নারীর মধ্যে কি আছে এটাকে আমার খুলে দেখতেই হবে, এই জায়গাটা থেকে যদি বের হতে পারি এবং আনন্দ বিনোদনের আরও অনেক বেশি যদি ব্যবস্থা করা যায়, তাহলে ধর্ষণের মতো একটা বিশ্রী বিনোদনের দিকে কোনো পুরুষ ধাবিত হবে না। রেজা ভাই কিন্তু একটা বেশ ভালো বিষয় উল্লেখ করেছেন, সেটা হচ্ছে মূল্যবোধ, বিনোদন, হ্যাঁ, এই সমস্ত বিষয়। অপরাধ বিজ্ঞানের একটা থিওরি আছে, এটা বলে কন্ট্রোল থিওরি। বেশ কিছু থিওরি আছে, এ সিরিজ অফ একটা প্যাকেজ অফ থিওরি, এটা কন্ট্রোল থিওরি। তো হার্শির একটা কন্ট্রোল থিওরি আছে, সেখানে ট্রাভি হার্শি বলতেছেন যে মানুষ কেন অপরাধ করে না। খুব অবাক লাগবে আমাদের কাছে শুনতে, মানুষ কেন অপরাধ করে না। এটা কি গবেষণার বিষয় হতে পারে? গবেষণার বিষয় হচ্ছে মানুষ কেন অপরাধ করে। কিন্তু ট্রাভি হার্শি বলছেন যে মানুষ কেন অপরাধ করে না, তার কারণ খুঁজে বের করো। তার মতে মানুষ কয়েকটা কারণে অপরাধ করে না। প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে বিলিফ, বিশ্বাস। অর্থাৎ অপরাধ করাটা মানুষের উদ্দেশ্য নয়, অপরাধ না করাই মানুষের উদ্দেশ্য। সমাজ স্বীকৃত পথে মানুষ চলবে এবং উপায়ে মানুষ জীবন যাপন করবে, এটাই মানুষের কিন্তু বিশ্বাস। আর একটা বিষয় হচ্ছে ইনভলভমেন্ট। এই যে বিনোদনের কথা বললেন, খেলাধুলার কথা বললেন, এটা হচ্ছে ইনভলভমেন্ট। অর্থাৎ মানুষ যত বেশি সমাজ স্বীকৃত কার্যক্রমে সম্পৃক্ত থাকতে পারবে, তত বেশি অপরাধ কমে আসবে। আমরা অনেকেই বলি না যে অলস মস্তিষ্ক শয়তানের কাণ্ডকারখানা। প্রকৃতপক্ষে যখন মানুষ বিনোদনমূলক বা সমাজ স্বীকৃত পথে যখন কাজ না করে অলস সময় কাটায়, তখনই অপরাধ বৃদ্ধি পেতে পারে। আর একটা হচ্ছে কমিটমেন্ট। প্রত্যেকেরই সমাজের প্রতি কমিটমেন্ট আছে, জগতের প্রতি কমিটমেন্ট আছে, পরিবারের প্রতি কমিটমেন্ট আছে, এমনকি মানুষের তার নিজের প্রতি কমিটমেন্ট আছে। কমিটমেন্টটা কি? যে আমি সমাজের স্বীকৃত পথে প্রতিষ্ঠিত হব, এটা একটা আমার কমিটমেন্ট। এখন আমি যদি অসামাজিক কোনো কর্মকাণ্ডে জড়িত হই, তাহলে আমি আমার এই লক্ষ্যটা আমি পূরণ করতে পারবো না। তো যার ফলে আমি কেন অপরাধ করব না? আমি এই জন্য অপরাধ করব না, যদি আমি অপরাধটা করি তাহলে আমি সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। আমি অপরাধ সংগঠন করলে পুলিশের খাতা যদি আমার নাম ওঠে, আমি চাকরি পাবো না। এবং আমি যখন সমাজে মিশবো, তখন আমাকে ভিন্ন রকম ভাবে দেখাবে। যার ফলে মানুষ অপরাধ থেকে সরিয়ে থাকে। তাহলে কি হলো? আমাদের একটা অ্যাটাচমেন্ট, সম্পৃক্ততা। মানুষ একা বাঁচে না, সমাজের সাথে বাঁচে। সমাজের মধ্যে অনেক বেশি তার ঘনিষ্ঠ হচ্ছে আত্মীয় স্বজন, মানে মূল্যবোধটাই গুরুত্বপূর্ণ না, অ্যাটাচমেন্টটা। যেমন ধরেন আমরা দেখি যে যারা ব্রোকেন ফ্যামিলির বাচ্চা কাচ্চা, তাদের অপরাধে জড়িত হবার, অসামাজিক কার্যক্রমে জড়িত হবার সম্ভাবনা তত বেশি থাকে। তো এখন আমি যদি আমার মায়ের ভালোবাসা না পাই, বাবার ভালোবাসা না পাই, আমি তো পরিবারের সাথে যদি আমার ঘনিষ্ঠতা না থাকে, তাহলে আমি ভালো কাজ করলে কি আর খারাপ কাজ করলে কি, আমাকে তো দিন শেষে কারো কাছে গিয়ে থাকতে হচ্ছে না। তো যার ফলে এই যে একটা হচ্ছে অ্যাটাচমেন্ট, একটা ইনভলভমেন্ট, একটা কমিটমেন্ট এবং আর একটা বিলিফ বা বিশ্বাস, এই চারটা কারণে মানুষ অপরাধ থেকে বিরত থাকে। এখন যদি আমি অপরাধ প্রতিরোধ করতে চাই বা অপরাধ যদি আমি কমিয়ে নিয়ে আসতে চাই,
তাহলে এই যে 4টা কারণ, এর মধ্যে যে কারণগুলো আমার অপরাধে জড়িত করে সেটা দূর করতে হবে, এবং যে কারণগুলো আমার অপরাধ থেকে দূরে সরে রাখার জন্য অবদান রাখে সেই কারণগুলো, সেই অবস্থাগুলোকে আমার প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করতে হবে। কীরকম করতে হবে? বিলিফ, অবশ্যই আমরা তো ধর্মীয় শিক্ষা, কোনো ধর্মই কখনোই ধর্ষণের প্রতি সহনশীল নয়। কোনো ধর্মেই ধর্ষণের, বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে যে কোনো ধর্ম হোক না, কখনোই ধর্ষণকে বা পরনারী হরণকে কখনোই তারা সমর্থন করে না। তাহলে আমরা সেক্ষেত্রে এই ধর্মীয় বিশ্বাস, সামাজিক মূল্যবোধটাকে আমরা বাড়াতে পারি। একই সাথে আমরা এই ইনভলভমেন্টের কথা বলছেন, যেটা খেলাধুলা, অন্যান্য এই বিনোদনমূলক ব্যবস্থাটাকে আমরা করতে পারি। হ্যাঁ, স্বাস্থ্য সাংস্কৃতিক বিষয়টাকে আমরা বাড়াতে পারি। একই সাথে কমিটমেন্ট হচ্ছে যে আমি একজন ভালো ছাত্র, আমি সামনে একটা কিছু হব, আমি একটা সমাজ স্বীকৃতি উপায়ে আমার নিজেকে প্রতিষ্ঠিত করব। এই প্রতিষ্ঠিত করার প্রতিবন্ধকতা যা আছে সেগুলো আমাকে সরা দিতে হবে। এখন সেটা আছে, আমি স্কুলে যখন যাব, আমি স্কুল থেকে পাশ করতে না পারি, তাহলে আমি স্কুল থেকে ঝরে পড়বো, স্বাভাবিকভাবে আমার কমিটমেন্ট থাকবে না। তাহলে এই কমিটমেন্টটা যাতে আমার রক্ষা করতে পারি, তখন রাষ্ট্রকে আমার এই যে স্কুল থেকে ঝরে পড়া নিবারণ করতে হবে, তাদের শিক্ষা দীক্ষা সব কিছুকে সহজ করতে হবে। একটা হচ্ছে আপনার কি ইনভলভমেন্ট, কমিটমেন্ট, বিলিফ, আর একটা হচ্ছে অ্যাটাচমেন্ট। এবং অ্যাটাচমেন্ট অবশ্যই আমাদের পারিবারিক বন্ধন সুদৃঢ় করতে হবে, উৎসাহিত করতে হবে। যেমন ডাইভোর্সের সংখ্যা কিন্তু আমাদের সমাজে বৃদ্ধি পাচ্ছে। এখন স্বামী স্ত্রী যখন আলাদা হয়ে যায়, তখন এই সন্তানের খুবই দুরবস্থা হয়। তো তখন আমরা এই পরিবারগুলোকে একত্রিত করে রাখার জন্য আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারি। কিভাবে সমাজ সংসার অটুট থাকে, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে ছাড় দিয়ে একটা সংসারকে টিকিয়ে রাখা যায়, এই বিষয়গুলোকে আমাদের কিন্তু হাইলাইট করে আমাদের সাহিত্য, সিনেমা, নাটক এগুলো তৈরি করতে হবে। এই কয়টা বিষয় যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমি মনে করি এই ধর্ষণ সহ অন্যান্য অপরাধগুলা কমে আসবে।